দামরাজ সরকারি কলেজ কর্তৃক পরিচালিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ ওবায়দুল্লাহ, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, দামরাজ সরকারি কলেজ, ঢাকা। আমরা ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রে এক মালিকানা ব্যবসা সম্পর্কে আজকে আলোচনা করব। ব্যবসার বিভিন্ন ধরন আছে, এর ভিতরে এক মালিকানা ব্যবসা সবচেয়ে প্রাচীনতম ব্যবসা। যুগ যুগ ধরে চলে আসছে একজন মালিক তার নিজস্ব কিছু মূলধন নিয়ে, তার স্বল্প কিছু সম্পদ নিয়ে, নিজের বুদ্ধিমত্তা, নিজের যে সৃজনশীলতা আছে সেটাকে কাজে লাগিয়ে ব্যবসা করে মুনাফা অর্জনের চেষ্টা করে। এক অন্যভাবে যদি বলা যায়, বলতে পারে এক ব্যক্তির মালিকানা ও তার লাভের উদ্দেশ্যে যে ব্যবসায় পরিচালিত হয় তাকে বলা হয় এক মালিকানা ব্যবসা। আমাদের আশেপাশে চারপাশে যে মুদির দোকানগুলো দেখি, যে গ্রোসারি শপগুলো দেখি, যে ছোটখাটো দোকানগুলো দেখি, সমস্ত দোকানগুলোই এই এক মালিকানার ভিত্তিতে পরিচালিত হয়। এই জাতীয় ব্যবসায়ের মালিক একজন থাকে। অনেক সময় দেখা যায় যে দুই ভাই মিলে ব্যবসা করতেছে, তখন এটাকেও আমরা এক মালিকানা ব্যবসায় বলবো। কেন বলবো? কারণ তাদের ভিতরে কোনো চুক্তি থাকে না। যে ব্যবসায় কোনো চুক্তি থাকে না সেটাকে আমরা কখনোই অংশীদারি ব্যবসায় বলতে পারি না। এক মালিকানা ব্যবসায় বিশ্বের প্রাচীনতম ব্যবসা। পৃথিবীর আনাচে কানাচে সর্বত্র এক মালিকানা ব্যবসা একটা জনপ্রিয় ব্যবসা। এই ব্যবসা হওয়ার হামেশায় যে কোনো ব্যক্তি যে কোনো সময় চাইলেই গঠন করতে পারে। আইনগত তেমন কোনো ঝামেলা নাই। যদি পৌরসভায় হয় তাহলে শুধুমাত্র একটা ট্রেড লাইসেন্স গ্রহণ করলেই এই ব্যবসা শুরু করতে পারে। এই ব্যবসা শুরু করতে, এই ব্যবসাটা পরিচালনা করতে তেমন কোনো বাধ্যবাধকতা নেই, তেমন কোনো আইনগত জটিলতা নেই। খুব সহজেই যে কোনো ব্যক্তি চাইলেই এই ব্যবসাটা কি করতে পারে, চালিয়ে নিতে পারে। যাদের বৈরাগীকে কিছু কথা যদি বলি, ব্যবসার প্রাচীনতম রূপ হলো এক মালিকানা ব্যবসা। এক মালিকানা ব্যবসা হইতে মূলত ব্যবসায় প্রচলন শুরু হয়। যুগের সাথে তাল মিলিয়ে ব্যবসায়ের ধরন বদলাতে থাকে এবং নানাবিধ ব্যবসা দেখা যায়, যেমন এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায়, কোম্পানি, সমবায় ব্যবসায় ইত্যাদি। এক মালিকানা ব্যবসায় প্রাচীনকাল থেকে জীবিকা অর্জনের সর্বোৎকৃষ্ট উপায় হিসেবে আজও টিকে আছে। এ ধরনের ব্যবসায় প্রতিষ্ঠা করা খুব সহজ এবং মূলধনের পরিধিও কম লাগে বিদায় যে কোনো ব্যক্তির পক্ষে এ ধরনের ব্যবসায় নিয়ন্ত্রণ করা, গঠন করা খুবই সহজ কাজ। এক মালিকানা ব্যবসায় মালিক নিজে মূলধন সরবরাহ করে, নিজেই ঝুঁকি গ্রহণ করে, লাভ লোকসান কি করে একাই ভোগ করে থাকে। মালিক তার সর্বোচ্চ আন্তরিকতা এবং দক্ষতা প্রদর্শন করার সুযোগ পায় কোথায়? এই এক মালিকানা ব্যবসায়। এই জন্য এক মালিকানা ব্যবসায় একটা জনপ্রিয় ব্যবসা এবং খুবই এই ব্যবসায় প্রচলন চারপাশে খুব বেশি লক্ষ্য করা যায়। মালিকানার ভিত্তিতে বিভিন্ন ধরনের ব্যবসায়ী। মালিকানার ভিত্তিতে যে ধরনের ব্যবসাগুলো আমরা সচরাচর লক্ষ্য করে থাকি, এক মালিকানা ব্যবসায়ী লক্ষ্য করি, অংশীদারি ব্যবসায় আছে, যৌথ যৌথ মূলধনী ব্যবসায় আছে, সমবায় সমিতি আছে, রাষ্ট্রীয় ব্যবসায় আছে, ব্যবসায় জোট আছে, সরকারি ব্যবসায় অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসা, যেটাকে বলা হয় পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিজনেস। প্রথমে আমরা আলোচনায় আসি এক মালিকানা ব্যবসা। সবচেয়ে পুরাতনতম সংগঠন হলো এক মালিকানা ব্যবসায়। একক মালিকানায় গঠিত ও পরিচালিত ব্যবসায়কে এক মালিকানা ব্যবসায়ী বলে। পরিবারের অভাব মেটানোর জন্য উৎপাদন করে পরবর্তীতে অতিরিক্ত অংশ বিনিময়ের মাধ্যমে এই ব্যবসায় গোড়াপত্তন হয়। তিনি পরিবারের প্রধান কর্তা, তিনি উৎপাদন কার্যের দায়িত্ব পালন করত এবং সেই থেকেই ব্যবসায়ের সূচনা হয়। এরূপ ব্যবসায় মালিক একই মূলধন যোগান ও মুনাফা ভোগ করে থাকেন, আবার সব লোকসান ও দায় তিনি নিজে একাই গ্রহণ করে থাকেন। এ ব্যবসায় মালিকের দায় অসীম। এক মালিকানা ব্যবসায়ের দায় হলো অসীম। সাধারণত আমরা কি যে মুদির দোকানগুলো দেখি, দর্জির দোকান দেখি, এই ধরনের ব্যবসায়গুলো সচরাচর এক মালিকানার ভিত্তিতেই বা এক মালিকানার উপর গঠিত হয়ে থাকে। অংশীদারি ব্যবসায়ী কালের অগ্রগতিতে উৎপাদন বৃদ্ধি, মানুষের চাহিদা বৃদ্ধি ইত্যাদির কারণে বাজার সম্প্রসারণ হয়। এর ফলশ্রুতিতে একজন মালিকের দ্বারা সবসময় শুদ্ধভাবে কাজ সম্পাদন করা সম্ভব হয়ে ওঠে না, আর এ কারণেই অংশীদারি ব্যবসায় আবির্ভাব ঘটে। মধ্যযুগের শুরুতে অংশীদারি ব্যবসায় জনপ্রিয়তা অর্জন করে সর্বনিম্ন 2 জন থেকে সর্বোচ্চ 10 জন। ব্যাংকিং ক্ষেত্রে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে অংশীদার হতে পারে সর্বোচ্চ 10 জন। তারা স্বেচ্ছায় মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ হয়ে যে ব্যবসায় প্রতিষ্ঠান গঠন করে থাকে সেটাকেই বলা হয় অংশীদারি ব্যবসায়। চুক্তি হলো অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। চুক্তি ছাড়া কোনো অংশীদারি ব্যবসা গঠিত হতে পারে না। এরূপ ব্যবসায়ের মূলধন যোগান ও মুনাফা বন্টন চুক্তি অনুযায়ী হয়ে থাকে। আর চুক্তিতে কোনো
কিছু উল্লেখ না থাকলে মুনাফা বন্টন সাধারণত মূলধন যেভাবে সরবরাহ করে সে অনুযায়ী হয়ে থাকে। যৌথ মূলধনী ব্যবসা। যৌথ মূলধনী ব্যবসা হল আইন দ্বারা সৃষ্ট, নিবন্ধিত, চিরন্তন অস্তিত্ব, কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী একটি স্বেচ্ছামূলক সংগঠন যেখানে কতিপয় ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে সীমাবদ্ধ দায়ের ভিত্তিতে যৌথভাবে মূলধন সরবরাহ করে। এখানে শেয়ার মালিকদের দায় তাদের ক্রয়কৃত মূলধন দ্বারা সীমাবদ্ধ থাকে। মূলত দায়কে সীমাবদ্ধ ও অধিক মূলধন গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে যৌথ মূলধনী ব্যবসায় গঠন করা হয়। তারপরে হলো সমবায় সমিতি। সমবায় হলো সমমনা, সমপেশা, সমশ্রেণীভুক্ত এবং একই এলাকায় অবস্থানরত কতিপয় ব্যক্তি নিজেদের স্বার্থ রক্ষা ও কল্যাণের জন্য একত্রিত হয়ে যে স্বেচ্ছামূলক সংগঠন গড়ে তোলে তাকে সমবায় সমিতি বলে। সমবায় সমিতির মূল উদ্দেশ্য হলো নিজেদের কল্যাণ সাধন করা। মূলত একচাটিয়া মুনাফার চাকায় পিষ্ট হয়ে সমাজের একটি শ্রেণীর কিছু লোক নিজেদের স্বার্থ রক্ষার জন্য সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এবং পরস্পরের সহযোগিতা মনোভাব নিয়ে সমবায় সমিতি গড়ে তোলে। সমবায় সমিতির মূল কথা হলো একতাই বল, একতাই মূল লক্ষ্য। সমবায় সমিতি সচরাচর পরস্পরের সহযোগিতা করার জন্য সমিতির সদস্য যারা তারা স্বল্প মূল্যে কম দামে পণ্য পাওয়ার জন্য সমবায় সমিতি গড়ে থাকে। সমবায় সমিতি গঠন করার ফলে তারা যারা সমিতির সদস্য হয়ে থাকে তারা কম পুঁজিতে, অল্প পুঁজিতে ব্যবসাটা শুরু করতে পারে এবং কম মূল্যে তাদের যে প্রয়োজনীয় পণ্যগুলো কিনতে পারে। রাষ্ট্রীয় ব্যবসা। সমবায় সমিতি গঠনের মাধ্যমে বিত্তহীন স্বার্থ রক্ষার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছিল বাস্তবে তার সফলকাম হয়নি। বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো একচাটিয়া প্রভাবে সাধারণ মানুষ ক্রমান্বয়ে বিত্তহীন হতে লাগলো এবং মানুষের মধ্যে এক ধরনের নেতিবাচক মনোভাব গড়ে ওঠে ব্যবসায়ী সম্পর্কে। ফলে রাষ্ট্রের তত্ত্বাবধানে গড়ে ওঠে রাষ্ট্রীয় ব্যবসা। রাষ্ট্র কর্তৃক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়ী প্রতিষ্ঠানকে বলা হয় রাষ্ট্রীয় ব্যবসায়ী। জনকল্যাণ করা এবং একচাটিয়া ব্যবসায় বন্ধ করার উদ্দেশ্যে এই ধরনের ব্যবসা পরিচালিত হয়। রাষ্ট্রীয় ব্যবসা হলো এমন এক ধরনের ব্যবসা যে ব্যবসায়ের মূল ভিত্তি, অন্য যে কোনো ব্যবসায়ের মূল ভিত্তি হলো মুনাফা অর্জন করা। রাষ্ট্রীয় ব্যবসায়ের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো জনকল্যাণ করা। রাষ্ট্রীয় ব্যবসায় এমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে লস হয়েও সে কি করে ওই ব্যবসা চালিয়ে যাচ্ছে জনগণ কল্যাণ করার জন্য, জনগণের সেবা করার জন্য। উদাহরণ হিসেবে বলা যায় বাংলাদেশ রেলওয়ে প্রতি বছর কোটি কোটি টাকা লস দিতেছে, তারপরেও তারা তাদের ব্যবসা চালিয়ে যাইতেছে কি জন্য? জনগণকে সেবা প্রদান করার জন্য, মানুষকে তার গন্তব্যস্থলে নিশ্চিন্ত নিরাপদে পৌঁছায় অল্প খরচে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ রেলওয়ে একটা রাষ্ট্রীয় ব্যবসা হিসেবে লস করার পরও রাষ্ট্র সেই ব্যবসাটাকে টিকিয়ে রেখেছে জনগণকে সেবা করার জন্য, একটা সুন্দর ভ্রমণ উপভোগ করানোর জন্য, সুন্দর ভ্রমণ মানুষকে সরবরাহ করার জন্য। তারপর হলো ব্যবসায়ী জোট। পারস্পরিক ক্ষতিকর ব্যবসায়ের প্রতিযোগিতা বন্ধ করে অধিক মুনাফা অর্জনের লক্ষ্যে কতিপয় ব্যবসায় প্রতিষ্ঠান কেন্দ্রীয় তত্ত্বাবধানের আওতায় জোটবদ্ধ হলে তাকে বলা হয় ব্যবসায়ী জোট। ব্যবসায়ের ক্ষতিকর প্রতিযোগিতা পরিহার করার লক্ষ্যে মূলত ব্যবসায় জোট গঠন করা হয়। ট্রাস্ট, কার্টেল, হোল্ডিং কোম্পানি, কারবারি চক্র ইত্যাদি এই জাতীয় ব্যবসায়ের উদাহরণ। অনেক ক্ষেত্রে এরূপ জোট সমাজকে শোষণ করে থাকে। ব্যবসায় জোট সচরাচর যেগুলো আমরা লক্ষ্য করে থাকি, আমরা আমাদের আশপাশে যে ধরনের ব্যবসাগুলো আছে সেগুলোতে যদি তাকাই সেখানেও কিছু কিছু ব্যবসায় ছোট ছোট জোট দেখতে পাবো। একটা এলাকায় যে ফটোস্টেট মেশিনগুলো আছে, ফটোকপির দোকানগুলো আছে, সেগুলোতে গেলে আমরা দেখতে পাবো যে তাদের ভিতরে একটা জোট আছে, তাদের ভিতরে একটা সমিতি আছে। তারা কি করছে যে প্রতি পেজ 2 টাকা কম করা যাবে না, 2 পেজ করলে 5 টাকা, এই ধরনের জোট করে তারা কোনো প্রোডাক্টের, কোনো পণ্যের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করে দিয়েছে, যার চেয়ে নিম্ন মূল্যে অন্য কেউ বিক্রি করতে পারবে না। যেমন ধরা যাচ্ছে যে মোটরসাইকেল পার্টস বা সাইকেল মেরামতের জন্য যে ধরনের লোক আছে যারা মেরামত করে, তাদেরও একটা সমিতি আছে, তাদেরও একটা জোট আছে। যেমন হতে পারে মোটরসাইকেলের যে কোনো কাজ ধরলেই তাকে 100 টাকা দিতে হবে, এবং ফ্রিজ বা অন্য কিছু যে সমস্ত মেরামতকারী ইলেকট্রিশিয়ান আছে তাদেরও জোট থাকতে পারে যে এই ধরনের ইলেকট্রিশিয়ান ফ্রিজ বা এই জাতীয় জিনিস সারানোর জন্য, মেরামত করার জন্য তাদের দোকানে নিয়ে গেলে তারা ধরলেই 500 টাকা একটা চার্জ, মিনিমাম চার্জ করবে। সেটা কিভাবে সম্ভব হয়? তাদের যে ব্যবসায়িক জোটের মাধ্যমে তারা কি করে
মানুষকে শোষণ করার জন্য, সমাজ থেকে বেশি মূলধন মানে বেশি লাভ করার জন্য এটা করে থাকে। এটা কখনোই একটা ব্যবসায়িক ধরন হতে পারে না। এটা সমাজকে শোষণ করার জন্য, মানুষকে বঞ্চিত করার জন্য অধিক লাভের আশায় এই ধরনের ব্যবসায়িক জোট গঠন করে থাকে, যেটা সমাজের জন্য কখনোই কাম্য না, সমাজের জন্য খুবই ক্ষতিকর। তারপরে হলো সরকারি বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসায়, যেটাকে বলা হয় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, সংক্ষেপে বলা হয় পিপিপি, ট্রিপল পি। সরকারি বেসরকারি যৌথ অর্থায়নে সামর্থ্য ও সহযোগিতার প্রতিষ্ঠিত ও পরিচালিত ব্যবসায়কে সরকারি বেসরকারি অংশীদারিত্বমূলক ব্যবসায় বলে। সাধারণত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে প্রধান প্রধান খাতসমূহে অবকাঠামোগত উন্নয়ন ও জনগণকে সেবা প্রদানের লক্ষ্যে এরূপ ব্যবসায় গঠিত ও পরিচালিত হচ্ছে। এরূপ ব্যবসায় উভয় পক্ষের জন্য লাভজনক, উভয় পক্ষের স্বার্থ রক্ষা পায়, ব্যক্তির সাথে ব্যক্তি মিলে অংশীদারি ব্যবসায় সৃষ্টি হয়। দুটি দেশের ব্যবসায় প্রতিষ্ঠান একত্রে যৌথ উদ্যোগে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলে। তারই বর্ধিত রূপ হবে একটা দেশের সরকার, এক বা একাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান, জনগণ মিলে গঠিত সরকারি বেসরকারি অংশীদারিত্বমূলক ব্যবসা। বর্তমানে এর আওতায় মিয়ার মোহাম্মদ হানিফ ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায়। সরকারি বেসরকারি অংশীদারিত্বমূলক এমন একটা ব্যবসায় যেখানে সরকার থাকবে, জনগণও থাকবে। সরকার এবং জনগণ মিলে অংশীদারিত্বের ভিত্তিতে যে ধরনের ব্যবসা করা হয়, সেই ধরনের ব্যবসাকে বলা হয় সরকারি বেসরকারি অংশীদারিত্বমূলক ব্যবসা। আজকের ক্লাস এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। পরবর্তী ক্লাসে আমরা এর পরের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব।